আর সে অধ্যায়ের নাম হচ্ছে কি পরিমাণগত রসায়ন। এই চ্যাপ্টারটা আমি তোমাদেরকে অনলাইনে লাইভ ক্লাসগুলো নিব, তোমরা এখানে সবাই উপস্থিত থেকে এই ক্লাসগুলো অংশগ্রহণ করবা, তাহলে তোমরা অনেক জিনিস জানতে পারবে ইনশাল্লাহ। এখানে কি কি আছে সেটা আমি একটু জেনে নিই আর কি। তোমরা সবাই জানো আমরা দ্রবণ তৈরি করি ল্যাবরেটরিতে, সেখানে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হয়, একটা দ্রবণ থেকে আর একটা দ্রবণ কী করে ডাইলুশন করা যায়, কনসেন্ট্রেশন চেঞ্জ করা যায়, সেগুলো আমরা জানতে পারি। প্রশমন বিক্রিয়া শিখি আমরা, এবং এখানে ম্যাক্সিমামই হচ্ছে পরিমাণগত রসায়ন, যেহেতু মানে ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে সেগুলোকে আমরা সলভ করি। হ্যাঁ, এবং এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি সেটি হচ্ছে জারণ বিজারণ অংশ। এই অধ্যায়ের দ্বিতীয় দিক মানে পিছন দিকে আছে আর কি, বাট এইগুলাতে কিন্তু অনেকগুলো কোশ্চেন পরীক্ষায় আসে। আমি তোমাদের প্রথমে এই অংশটুকু পড়াবো, হ্যাঁ, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, এটুকু তোমাদের শিখতে হবে ভালোভাবে। অনেকে এটা শিখতে পারে না ঠিক মতো, যার জন্য নিয়ে অনেক কনফিউশন থাকে। তা আমি আশা করছি তোমরা যদি ক্লাসগুলো কন্টিনিউ করো তাহলে এই কনফিউশনগুলো তোমাদের থাকবে না, তোমরা মোটামুটি একটা ভালো ধারণা পেয়ে যাবে অক্সিডেশন রিডাকশন সম্পর্কে আর কি। তোমরা সবাই জানো জারণকে আমরা একসাথে বলি হচ্ছে কি রিডক্স। কিভাবে এসেছে সবাই জানো, জারণ হচ্ছে কি অক্সিডেশন, হ্যাঁ, আর বিজারণ হচ্ছে কি রিডাকশন। এই দুইটা শব্দের এই অক্স আর এখান থেকে রেড দুইটা নিয়ে একসাথে রিডক্স বিক্রিয়া লেখা হয়, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু এটা একটা কমপ্লিট রিয়াকশান, তাহলে আমরা জারণকে এখন ট্রিট করব কি হিসাবে, জারণ অর্ধ বিক্রিয়া হিসাবে, আর ওটাকে আমরা ট্রিট করব কি হিসাবে, বিজারণ অর্ধ বিক্রিয়া হিসাবে। এই দুইটা মিলেই কিন্তু আসলে একটা পূর্ণাঙ্গ বিক্রিয়া হয়, যেটাকে আমরা জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়া বলি, একসাথে জারণ বিজারণ বিক্রিয়া। এটা আমি তোমাদেরকে আরও এক্সাম্পল দিয়ে পরে শেখাবো। তার আগে আমরা তোমাদের বলি জারণ বিজারণ মূল জিনিসটা আসলে কি, সেটা কম বেশি তোমরা সবাই জানো। অনেকে জানো যে ইলেকট্রন দেয়া নেওয়ার ব্যাপার আছে আর কি, গুড, এটা কিন্তু একটা বিষয়। তার চেয়ে বড় কথা হচ্ছে জারণ বিজারণের যে ডেফিনেশন যেভাবে এসেছে সেটা কিন্তু দুইভাবে। একটা হচ্ছে আমরা বলি কনভেনশনাল মেথড বা ট্র্যাডিশনাল মেথড বলি আমরা, অর্থাৎ সনাতন বা প্রচলিত মতবাদ। অর্থাৎ আমি হেডিং দিই তাহলে সুবিধা হবে, জারণ বিজারণের প্রচলিত বা সনাতন মতবাদ, যেটাকে আমি ইংরেজিতে বলি হচ্ছে কনভেনশনাল মেথড। ওকে, এখন এই মেথড অনুযায়ী জারণকে কিভাবে ডিফাইন করা হয় বা সংজ্ঞায়িত করা হয় তোমরা সবাই কম বেশি জানো। যে একটা হচ্ছে কি অক্সিজেনের সংযোগ ঘটা, কোনো পদার্থের সাথে যদি অক্সিজেনের সংযোগ ঘটে তাহলে কিন্তু জারণ হয়। অক্সিজেন কিন্তু ঋণাত্মক মৌল, এবং এই ঋণাত্মক মৌল যদি যুক্ত হয় অক্সিজেনের পরিবর্তে তাহলেও কিন্তু সেটাকে আমরা জারণ বলবো। আবার দেখো, তোমরা যৌগমূলক সম্পর্কে তোমাদের ধারণা আছে। যৌগমূলক কি তোমরা সবাই জানো, একাধিক পরমাণু মিলিত হয়ে যখন চার্জযুক্ত আয়ন সৃষ্টি করে সেটাকে কিন্তু যৌগমূলক বলা হয়, তাই না? যেমন সালফেট, নাইট্রেট, কার্বনেট। যদি এগুলা আরও আছে, ধনাত্মকও হয় আবার অনেক সময়, এটা ঋণাত্মক যৌগমূলকটা কনসিডার করবো আমরা এখন। ঋণাত্মক যৌগমূলক সংযোগ ঘটলেও কিন্তু জারণ ঘটবে। আবার যদি আমরা অপসারণের দিকে যাই তাহলে আমরা কি বলতে পারি, হাইড্রোজেনের অপসারণ ঘটবে, ধনাত্মক মৌলের অপসারণ ঘটবে, ঠিক আছে। এভাবে আমরা জারণকে সংজ্ঞায়িত করতে পারি। ওকে, তাহলে এখানে আমরা প্রথমে যেটা দেব সেটা হচ্ছে জারণ। তোমরা আমার সাথে সাথে সবাই লিখতে পারো আর কি। দেখো, জারণের ক্ষেত্রে প্রথম যেটা আমরা আসব সেটি হচ্ছে অক্সিজেনের সংযোগ। হ্যাঁ, ঠিক আছে, অর্থাৎ কোনো পদার্থের সাথে যদি অক্সিজেনের সংযোগ ঘটে তাহলে জারণ হবে। এরকম অনেক এক্সাম্পল আছে। I want to give only one example, right, and very simple example. সেটি হচ্ছে কার্বন যোগ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। তোমরা সবাই জানো কার্বন অক্সিজেনে দহন হয়ে কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়। এই দহন বিক্রিয়া কিন্তু জারণ বিক্রিয়া, কারণ এটা কি অক্সিজেনের প্রেজেন্সে হয়, তাই না? তাহলে এখন কে জারিত হলো, কিভাবে জারিত হয়েছে, যদি এটা আমরা এখন ব্যাখ্যা করি তাহলে আমরা বলবো কি কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। তাহলে আমরা এখন লিখতে পারি এখানে কার্বন জারিত হয়েছে কিভাবে, অক্সিজেনের
সংযোগ দ্বারা, এভাবে আমরা লিখব, তাহলে তোমাদের বুঝতে অনেক সহজ এবং সুবিধা হবে। ঠিক আছে। 2 নাম্বার, এবার আসি আমরা, অক্সিজেন যেহেতু ঋণাত্মক মৌল, তাহলে আমরা এভাবেও লিখতে পারি ঋণাত্মক মৌলের সংযোগ যেটা ঘটলে কি হবে, জারণ বিক্রিয়া হবে। ওকে, তাহলে আমরা এক্সাম্পল দিই একটা, খুব অনেক বিক্রিয়া আছে, যেমন FeCl2 তার সাথে আমরা Cl2 দিই, হ্যাঁ, তাহলে FeCl3 যদি আমরা ব্যালেন্স করি, তাহলে এখানে দিলেই কিন্তু ব্যালেন্স হয়ে গেল। তাহলে দেখো ক্লোরিনটা হচ্ছে এখানে কি ঋণাত্মক মৌল, কার সঙ্গে যুক্ত হয়েছে, ফেরাস ক্লোরাইডের সাথে যুক্ত হয়েছে, কিসে পরিণত হয়েছে, ফেরিক ক্লোরাইডে। তাহলে আমরা এখন লিখতে পারি এখানে ফেরাস ক্লোরাইড জারিত হয়েছে কিভাবে, ঋণাত্মক মৌল Cl এর সংযোগ দ্বারা। ওকে ওকে, এবার চলে আসি আমরা ঋণাত্মক যৌগমূলকের সংযোগ। এরকম এক্সাম্পল তোমরা অনেক জানো, তারপর একটা লিখে দিই জিঙ্ক যোগ সালফিউরিক অ্যাসিড, তাহলে হবে কি জিঙ্ক সালফেট যোগ হাইড্রোজেন। দেখো তাহলে এখানে জিঙ্ক, আগে জিঙ্ক ছিল, পরে যে জিঙ্ক সালফেটে পরিণত হয়েছে, অর্থাৎ তার সাথে কি হয়েছে, একটা ঋণাত্মক যৌগমূলক সালফেট সংযুক্ত হয়েছে। তাহলে এটা কি হবে, আমরা লিখব এখানে জিঙ্ক জারিত হয়েছে কিভাবে, ঋণাত্মক যৌগমূলক সালফেট, চার্জ দিতে হবে, সালফেটের সংযোগ দ্বারা। ওকে, এবার চলে আসি আমরা অপসারণের দিকে। হ্যাঁ, সেটা হচ্ছে কি হাইড্রোজেনের অপসারণ। ওকে, হাইড্রোজেনের অপসারণ, হাইড্রোজেনের অপসারণ হলে কিন্তু সেখানে কি হয়, জারণ বিক্রিয়া হয়। একটা এক্সাম্পল দিই আমরা, অ্যামোনিয়া তোমরা সবাই জানো কিসে পরিণত হয়, N2 আর H2। দেখো এখানে অ্যামোনিয়ার হচ্ছে আগে কি ছিল, NH3 ছিল, এখন কিসে পরিণত হয়েছে, N2-তে। তার আগে H ছিল, এখন কিন্তু এখানে H নাই, তার মানে H কী হয়েছে, অপসারিত হয়েছে। তাহলে এখানে কে জারিত হয়েছে, যার কাছ থেকে হাইড্রোজেন চলে গেছে সে জারিত হয়েছে। তাহলে আমরা এখন কি লিখতে পারি, যে অ্যামোনিয়া জারিত হয়েছে কিভাবে, হাইড্রোজেনের অপসারণ দ্বারা। ওকে, এখন দেখো হাইড্রোজেন ধনাত্মক মৌল নয়, কিন্তু সে কিন্তু গ্রুপ 1-এ থাকে, তোমরা সবাই জানো, আমরা প্রথম গ্রুপের কথা জানি আর কি, যেহেতু তার অনেকগুলো বৈশিষ্ট্য 1-এর ধাতুগুলো যেগুলো আছে তাদের সাথে মিলে যায়। এই কারণে আমরা বলবো কি, এবার ধনাত্মক মৌলের অপসারণ, অর্থাৎ কোনো পদার্থ থেকে যদি ধনাত্মক মৌল চলে যায়, তাহলে আমরা বুঝবো সেখানে কি হয়েছে, সেখানে জারিত হয়েছে। যেমন পটাশিয়াম আয়োডাইডের সাথে আমরা একটা বিক্রিয়া লিখতে পারি, এখানে I2 আর KOH। দেখো তাহলে এখানে আগে ছিল পটাশিয়াম আয়োডাইড, এখন সে কিসে পরিণত হয়েছে, আয়োডিনে পরিণত হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি, পটাশিয়াম আয়োডাইড থেকে পটাশিয়াম অপসারিত হয়েছে। তার মানে পটাশিয়াম হচ্ছে একটা ধনাত্মক মৌল, লাস্টে আম আছে তোমরা সবাই জানো, এই জন্য আমরা কি বলবো, ধনাত্মক মৌলের অপসারণের মাধ্যমে জারিত হয়েছে। তাহলে আমরা লিখি এখানে পটাশিয়াম আয়োডাইড জারিত হয়েছে ধনাত্মক মৌল পটাশিয়ামের কি দ্বারা, অপসারণ দ্বারা। তাহলে এইগুলো হচ্ছে মোটামুটি জারণের কনভেনশনাল যে মতবাদ বলে আমরা, কনসেপ্ট অর্থাৎ প্রচলিত মতবাদ, সেই মতবাদ অনুযায়ী একে আমরা এভাবে ডিফাইন করতে পারি।
এখন চলে আসবো আমরা কার কাছে? বিজারণের কাছে। ওকে, তো বিজারণের ক্ষেত্রে দেখো কী হবে, ঠিক এই জিনিসটাই খেয়াল করো। অক্সিজেনের সংযোগ ছিল, এখন কি হবে? অক্সিজেনের অপসারণ হবে। ঋণাত্মক মৌলের সংযোগ ছিল, ঋণাত্মক মৌলের অপসারণ হবে। ঋণাত্মক যৌগমূলকের সংযোগ ছিল, সেটার অপসারণ হবে। হাইড্রোজেনের অপসারণ ছিল, এটার এখন কি হবে? সংযোগ হবে। আর ঋণাত্মক মৌলের কি হবে? অপসারণের জায়গায় জাস্ট রিভার্স হয়ে যাবে, উল্টায় যাবে। এখন তাহলে কি বিক্রিয়াকে আমরা উল্টাই দেব? ব্যাপারটা কিন্তু এরকমই আসলে। কিন্তু আমরা যেহেতু নতুন নতুন বিক্রিয়া শিখব, কাজে আমরা বিক্রিয়াগুলো এখানে আর রাখছি না, এর পরিবর্তে আমরা নতুন বিক্রিয়া তোমাদের লেখানোর চেষ্টা করব। ঠিক আছে, এই হলো বিষয়। আর এখানে যে পয়েন্টসগুলো আছে সেইগুলো আমি একটু চেঞ্জ করে দেব, আর নতুন করে লিখবো না, তোমরা একটু কষ্ট করে লিখে নেবা। ওকে, দেখো কিভাবে লিখবো আমরা। আর উপরে হবে কি? বিজারণ। এটা হবে বিজারণ, আর এটা হবে কি? এটা হবে রিডাকশান। হ্যাঁ, রিডাকশান। ওকে, তাহলে এখানে কি হবে? অক্সিজেনের প্রথমেই চলে আসবো আমরা কি? অপসারণ। অর্থাৎ কোনো যৌগ থেকে যদি অক্সিজেন অপসারিত হয়, চলে যায়, তাহলে যে বিক্রিয়াটা হবে সেটাকে আমরা বলবো বিজারণ বিক্রিয়া। এরকম বিক্রিয়া তোমরা অনেক জানো, যেমন দেখো কপার অক্সাইড যদি এর সাথে আমরা কার্বন বিক্রিয়া অংশগ্রহণ করাই, তোমরা জানো তার ধাতুর কার্বন বিজারণ পদ্ধতি, ঠিক কিনা? তাহলে সিও কার্বন মনোক্সাইড তৈরি হবে। দেখো এখানে এটা ছিল আগে কি? কপার অক্সাইড, সে কিসে পরিণত হয়েছে? কপারে পরিণত হয়েছে। চেঞ্জটা কি হয়েছে? আগে এখানে ও ছিল তার সাথে, এখন কিন্তু ও নাই, শুধুমাত্র কপার হয়ে গেছে। তাহলে কি আমরা বুঝতে পারছি না যে এখান থেকে অক্সিজেন অপসারিত হয়েছে? তাহলে আমরা এখন লিখতেই পারি যে কপার অক্সাইড কি হয়েছে? বিজারিত হয়েছে। কিভাবে? অক্সিজেনের অপসারণ দ্বারা। ওকে, এভাবে লেখো, অক্সিজেনের অপসারণ দ্বারা। তাহলে কিন্তু আমাদের এই লেখার সাথে এটা মিলে গেল, রাইট? এখন আসবো আমরা কি? ঋণাত্মক মৌলের অপসারণ। দেখো এটা একটা ভালো বিক্রিয়া তোমাদের দেয়া যায়, সেটা হলো FeCl3, তার সাথে আমরা H2 দিই, তাহলে হলো কি? FeCl2 আর HCl। এখানে চেঞ্জটা খেয়াল করো। চেঞ্জটা হচ্ছে কি? আগে ছিল ফেরিক ক্লোরাইড, এখন হয়েছে ফেরাস ক্লোরাইড। এখানে 3টা ক্লোরিন ছিল, এখন কয়টা আছে? 2টো আছে। তার মানে আমরা কি বুঝতে পারছি? যে আগে 3টা ছিল, 2টো আছে, মানে এখান থেকে একটা ক্লোরিন অপসারিত হয়েছে। ক্লোরিন যেহেতু কি ঋণাত্মক মৌল, কাজে আমরা বলবো কি? যে ফেরিক ক্লোরাইড বিজারিত হয়েছে। ক্লিয়ার? কীভাবে লিখবো আমরা? ফেরিক ক্লোরাইড বিজারিত হয়েছে ঋণাত্মক মৌল ক্লোরিনের অপসারণ দ্বারা। এইবার আসি, এটা আমরা চলে আসি আগেরটা, যেহেতু এখানে সংযোগ ছিল, এখন অপসারণ হবে, তাই না? তাহলে এখানে আমরা একটা বিক্রিয়া লিখি, এভাবে লিখি। হ্যাঁ, জিঙ্ক সালফেট, ঠিক আছে, এখানে লিখি। হ্যাঁ, আচ্ছা এখানে দাও সহজ বিক্রিয়া, কপার সালফেট দিই, আর এখানে আমরা আয়রন দিই, রাইট? তাহলে আয়রন সালফেট আর হচ্ছে কি? কপার। তাহলে দেখো এখানে ছিল কপার সালফেট, সে কিসে পরিণত হয়েছে? কপারে পরিণত হয়েছে। তার মানে কি চেঞ্জ হয়েছে? তার কাছ থেকে সালফেট অপসারিত হয়েছে। সালফেট যেহেতু একটা ঋণাত্মক যৌগমূলক, তাহলে আমরা কি বলবো? ঋণাত্মক যৌগমূলকের অপসারণের মাধ্যমে বিজারণ সম্পন্ন হয়েছে, রাইট? তাহলে আমরা এখন লিখি এখানে যে কপার সালফেট বিজারিত হয়েছে কিভাবে? ঋণাত্মক যৌগমূলক সালফেটের অপসারণ দ্বারা। ওকে, এখন চলে আসি আমরা কি? হাইড্রোজেনের
সংযোগ, হ্যাঁ, হাইড্রোজেনের সংযোগ ঘটলে কি হবে, বিজারণ হবে। ফর এক্সাম্পল, সবচেয়ে সহজ এক্সাম্পলটা আমরা দিই, এখানে আমরা লিখতে পারি 2HCl। তাহলে দেখো এই HCl এর এখানে কি আগে ক্লোরিনটা কি ছিল, Cl2, তার সাথে H যুক্ত হওয়ার কারণেই কিন্তু HCl পরিণত হয়েছে, অর্থাৎ এই Cl এর সাথে H যুক্ত হয়েছে। তাহলে আমরা এখন কিভাবে লিখব, এটার জন্য লেখো এভাবে, তাহলে ক্লোরিন বিজারিত হয়েছে কিভাবে, হাইড্রোজেনের সংযোগ দ্বারা। ওকে, আবার এখানে আমরা এখন লিখব ঋণাত্মক মৌলের সংযোগ, রাইট। ঋণাত্মক মৌল কোনগুলা, ওই যে আমরা দেখেছি হ্যালোজেন, নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি ইত্যাদি। ঋণাত্মক মৌলের সংযোগ যদি আমরা, ধনাত্মক মৌলের সংযোগ, ভুল হলো আর কি, ধনাত্মক মৌল আমরা যাতে নাম শেষে আম আছে, হ্যাঁ। তাহলে আমরা একটা এক্সাম্পল দিই, HgCl2 তার সাথে যদি আমরা আবার মার্কারি যুক্ত করি তাহলে হবে কি, Hg2Cl2। দেখো এখানে খেয়াল করো, আগে মার্কারি এখানে ছিল কয়টা, একটা ছিল, এখন কয়টা হয়েছে, দুটো হয়েছে, এটা মার্কিউরাস ক্লোরাইড, রাইট। এখন এখানে তাহলে আমরা বলতে পারি কি, যেহেতু মার্কারি হচ্ছে একটা ধনাত্মক মৌল, আগে এখানে একটা ছিল, এখন দুটো হয়েছে, তাহলে এখানে কি হয়েছে, ধনাত্মক মৌলের সংযোগ হয়েছে। তাহলে এই প্রক্রিয়াকে আমরা কি বলবো, বিজারণ বলবো, রাইট। তাহলে আমরা লিখি এবার HgCl2 বিজারিত হয়েছে কিভাবে, ধনাত্মক মৌলের সংযোগ দ্বারা। এই হচ্ছে মোটামুটি জারণ বিজারণের ট্র্যাডিশনাল কনসেপ্ট বা সনাতন মতবাদের সঙ্গে। এখন দেখো একটা জিনিস খেয়াল করি, আমরা এখান থেকে আমরা জারক এবং বিজারকের সংজ্ঞা বোঝার চেষ্টা করব। সেটা কিভাবে, জারক মানে যারা জারণ ঘটাবে তারা জারক, যারা বিজারণ ঘটাবে তারা হচ্ছে বিজারক। খুব স্বাভাবিক বিষয়, আগের বিক্রিয়া তো মুছে দিয়েছি আর কি, বুঝতে পারছো আর কি। তো এইখানে যে কাজগুলা ঘটিয়েছে, দেখো এই ঘটনাটা ঘটিয়েছে কি, কার্বন, তাহলে কার্বন হচ্ছে একটা বিজারক। এই ঘটনাটা ঘটিয়েছে কি, হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন হচ্ছে বিজারক। ধাতু বিজারক তো সবাই জানো আর কি। আর আগের বিক্রিয়া দেখো, দেখা যাচ্ছে অক্সিজেন জারক, ক্লোরিন জারক, অর্থাৎ প্লাসের পরে যেগুলো আছে, এই প্লাসের পরে যেগুলো আছে আর একটা রিঅ্যাক্ট্যান্ট, সেই সবগুলা হচ্ছে ওইখানে জারক হবে আর এখানে বিজারক হবে। এ হলো আমাদের জারক বিজারকের সংজ্ঞা। যারা জারণ ঘটায় এবং নিজে বিজারিত হয় তারা হচ্ছে জারক, আর বিজারক হচ্ছে কি, যারা বিজারণ ঘটায় এবং নিজে কি হয়, জারিত হয়। এখন চলে আসি আমরা আর একটা যে মতবাদ রয়েছে আমাদের, সেই মতবাদটা আমরা এখন তোমাদের শেখানোর চেষ্টা করি, হ্যাঁ। সেই মতবাদটা হচ্ছে কি, সেই মতবাদটা হচ্ছে, এটাকে বলা হয় মডার্ন কনসেপ্ট বা ইলেকট্রনীয় মতবাদ। জারণ বিজারণের ইলেকট্রনীয় মতবাদ, এই কথার অর্থ হচ্ছে কি, এখানে ইলেকট্রন আদান প্রদানের সাথে সম্পর্কিত, এটাই তোমরা ম্যাক্সিমাম জানো আর কি, হ্যাঁ। তাহলে এখানে জারণ কি হবে, ইলেকট্রনের মতবাদ অনুসারে যে বিক্রিয়ায় ইলেকট্রন অপসারিত হয়, লিখে রাখতে পারো, অর্থাৎ যে বিক্রিয়ায় ইলেকট্রন অপসারিত হয় সেটাই হলো জারণ বিক্রিয়া। অনেক বিক্রিয়া আছে, যেমন সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়ামে পরিণত হবে, হ্যাঁ। ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যালসিয়াম 2+ পরিণত হবে, অ্যালুমিনিয়াম 3+ পরিণত হবে। তাহলে এটা হলো কমন এক্সাম্পল, রাইট। আরেকটা হচ্ছে কি, বিজারণ কোনটা হবে, বিজারণ হচ্ছে যে বিক্রিয়ায় কি হয়, ইলেকট্রন গৃহীত হয়, ওকে। যে বিক্রিয়ায় ইলেকট্রন গৃহীত হয় সেটি হচ্ছে বিজারণ, আর যেখানে অপসারিত হয় সেটি, যেমন ক্লোরিন, সে কি করে, একটা ইলেকট্রন গ্রহণ করে, হ্যাঁ। সালফার কি করে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে, রাইট। তাহলে এই বিক্রিয়া হচ্ছে কি, জারণ এবং বিজারণ বিক্রিয়া অ্যাকর্ডিং টু ইলেকট্রনিক কনসেপ্ট, ওকে।
এখন আমাদের সামনে প্রশ্ন হচ্ছে যে এই মতবাদ অনুসারে জারণ এবং বিজারণ কয়ভাবে হওয়া সম্ভব, সেটা আমি এখন তোমাদের বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, দেখো, তাহলে হেডিং দিয়ে আমরা ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারণ কতভাবে হয় আমরা প্রথমে লিখি হচ্ছে, লেখো এভাবে, মৌল কর্তৃক ইলেকট্রন অপসারণের মাধ্যমে, মৌল কর্তৃক ইলেকট্রন অপসারণের মাধ্যমে, যেটা আমরা একটু আগেই দেখেছি। মৌল মানে সোডিয়াম, পটাশিয়াম, এইগুলা সোডিয়াম, ক্যালসিয়াম, যদি দুইটা ইলেকট্রন সারে ক্যালসিয়াম, রাইট। এবার আসি আমরা ক্যাটায়ন। ক্যাটায়ন সবাই জানো, ক্যাটায়ন হচ্ছে কি ধনাত্মক আয়ন, ক্যাথোড কর্তৃক আকর্ষিত হয় ইলেকট্রোলাইসিসের সময়। ক্যাথোড মানে কি, এটা একটা ইলেকট্রোড, অর্থাৎ যে প্রান্ত ক্যাথোড কর্তৃক আকর্ষিত হবে, ক্যাথোড কর্তৃক যে আয়ন আকর্ষিত হবে সেটাকে আমরা বলি হচ্ছে ক্যাটায়ন। তাহলে এখন লেখো, ক্যাটায়ন কর্তৃক ইলেকট্রন অপসারণের মাধ্যমে। সেটা কিভাবে? ক্যাটায়ন মানে কোনগুলো দেখো, Fe2+ একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Fe3+ হয়। হ্যাঁ, কপার একটা প্লাস ছেড়ে দিয়ে কপার 2+ পরিণত হয়। এগুলো সবাই জানো আর কি। তাহলে এখানে একটা জিনিস বোঝা যায়, সেটা হচ্ছে নিম্নতর যোজ্যতার ক্যাটায়নগুলা উচ্চতর যোজ্যতার ক্যাটায়নে পরিণত হয়, সেটাকে আমরা বলি ক্যাটায়ন কর্তৃক ইলেকট্রন অপসারিত হওয়া। এইবার দেখো, অ্যানায়ন কর্তৃক, অ্যানায়ন মানে কোনটা তাহলে? ইলেকট্রোলাইসিসের সময়, তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোড কর্তৃক যেটি আকর্ষিত হবে, যে আয়নটি, সেটিকে আমরা বলি অ্যানায়ন, রাইট। তাহলে অ্যানায়ন কর্তৃক কী হবে? ইলেকট্রন অপসারণের মাধ্যমে, রাইট। অ্যানায়ন কোনগুলো সবাই জানো, ক্লোরাইড আয়ন, একটা ইলেকট্রন ছেড়ে দেয়, সালফাইড দুইটা ইলেকট্রন ছেড়ে দেয়, এরকম, ঠিক আছে। নাইট্রাইড তিনটা ইলেকট্রন ছেড়ে দেবে। এখন একটা মজার বিষয় আছে, দেখো, সেটি হচ্ছে জারণ সংখ্যাটা কি, এটা তোমরা সবাই জানো, এসএসসিতে শেখার কথা আর কি। অক্সিডেশন নাম্বার, এটা কি করে ক্যালকুলেট করা যায় সেটাও তোমরা জানতে পারো, না হলে আমি তোমাদের শিখিয়ে দেবো। দেখো, জারণ সংখ্যা হচ্ছে কি, একটা পরমাণু যখন ইলেকট্রন আদান প্রদান করার পরে তার উপরে চার্জযুক্ত যে সংখ্যাটা থাকে সেটাকে বলা হয় জারণ সংখ্যা। কিভাবে দেখো, যেমন এইখানে এই জারণ সংখ্যা কত? +1, কিছু নাই মানে কি, একটা প্লাস মানে +1। এখানে জারণ সংখ্যা কত এই ক্যালসিয়ামের? 2+ বা +2, 3+ বা +3, 2+, বা এগুলো সবই জারণ সংখ্যা। তাহলে এই যে এখানে -2 -1, তাহলে যার মাথার উপরে কিছুই নাই সেটাকে জারণ সংখ্যা হবে না? হবে। কত হবে? যার কিছুই নেই মানে সে শূন্য, তাই না? জারণ সংখ্যা কিন্তু শূন্য হতে পারে, ভ্যালেন্সি কিন্তু শূন্য হয় না, যোজনী। জারণ সংখ্যার সঙ্গে যোজনী কিন্তু পার্থক্যই হচ্ছে এটা। জারণ সংখ্যা কি হয়? শূন্য হতে পারে, যোজনী শূন্য হতে পারে না, ঠিক আছে? এগুলো তোমরা জানবা আরও ধীরে ধীরে। এখন দেখো, এটা লেখার পেছনে আমার একটা উদ্দেশ্য হচ্ছে কি, যে আসলে জারণ বিক্রিয়ায় জারণ সংখ্যার কী রকম চেঞ্জ হয়, এটা আমি তোমাদেরকে শেখাতে চাই। কিভাবে? দেখো, এখানে দেখো, 0 থেকে +1-এ গেছে, 0 থেকে +2-তে গেছে, +2 থেকে +3-তে গেছে, +1 থেকে +2-তে গেছে, -1 থেকে 0-তে গেছে, -2 থেকে 0-তে গেছে। এখন তোমাদেরকে আমি জিজ্ঞেস করতে পারি, 0 বড় না +1 বড়, বা +2 বড় না +3 বড়, বা -1 বড় না 0 বড়? তোমরা সবাই বলবা স্যার ডান পাশের সবগুলো হচ্ছে বড়। বাম পাশে যেগুলো আছে জারণ সংখ্যা, তার থেকে ডান পাশে যেগুলো আছে, অর্থাৎ সমান চিহ্নের ডান পাশে, বিক্রিয়ার সমান চিহ্নের ডান পাশে যেগুলো আছে সেইগুলো হচ্ছে
সংখ্যায় বেশি বা চার্জে বেশি হবে, রাইট? তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি, সেটা হচ্ছে কি জারণ বিক্রিয়ায় নোট, ঠিক আছে, জারণ বিক্রিয়ায় তাহলে কি হবে, এই জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার, ঠিক আছে, জারণ সংখ্যার মান কি হবে, বৃদ্ধি পাবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কখনো কখনো যদি তোমাদের এরকম কিছু মনেও না থাকে, শুধু বিক্রিয়া দেখেই তোমরা বুঝতে পারবা যে কোনটি জারণ বিক্রিয়া কোনটি বিজারণ বিক্রিয়া, রাইট? তাহলে কি করবা, তখন এই জারণ সংখ্যার উপর তোমরা খেয়াল করবা। যদি বাম পাশে জারণ সংখ্যা কম থাকে, ডান পাশে বেশি থাকে, তাহলে বুঝবা সেখানে কি হয়েছে, জারণ সংখ্যার বৃদ্ধি হয়েছে। জারণ সংখ্যার মান বৃদ্ধি হওয়া হচ্ছে কি জারণ প্রক্রিয়া। এটা কিন্তু সবগুলো কথার কনক্লুশন হচ্ছে এরকম, রাইট? নাও কাম টু দ্য পয়েন্ট। এখন আমরা আসব কি এই মতবাদ অনুসারে বিজারণ কিভাবে হয় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। তাহলে আমি এখন লিখব এখানে কি বিজারণ। ওকে, তাহলে এখানে প্রথমে আমরা আসি আগের মতোই, মৌল কর্তৃক কী হবে, মৌল কর্তৃক ইলেকট্রন অপসারিত হবে। তাহলে এখন সবাই মৌল কর্তৃক ইলেকট্রন অপসারণের মাধ্যমে, ভেরি সিম্পল, খুব সহজ। কি হয়, মৌল কী করে ইলেকট্রন অপসারণ করে দেখো, হ্যাঁ, সেটা হলো সোডিয়াম একটা, ইলেকট্রন ভুল হলো আর কি, মৌল কর্তৃক ইলেকট্রন সংযোগের মাধ্যমে, হ্যাঁ, উল্টাটা হবে, আগেরটা অপসারণ সবগুলো, এখন হচ্ছে কি হবে, সংযোগের মাধ্যমে। হ্যাঁ, এখন ঠিক করে লিখি আমরা। তাহলে যেমন ক্লোরিন, সে কী করে, একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে হয় কি Cl মাইনাস। সালফার দুইটা ইলেকট্রন গ্রহণ করে, হয় কি সালফাইড আয়ন। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা এক্সাম্পল গেল। 2 নম্বর হচ্ছে কি, এখন লেখো ক্যাটায়ন, ক্যাটায়ন ক্যাটায়ন কর্তৃক ইলেকট্রন সংযোগের মাধ্যমে। সেটা কিভাবে হয় দেখো, ক্যাটায়ন মানে সোডিয়াম, এ একটা ইলেকট্রন গ্রহণ করে, আমি আগের বিক্রিয়াগুলো দেখাচ্ছি, তোমাদের বুঝতে বা কম্পেয়ার করতে সুবিধা হবে। ক্যালসিয়াম, অর্থাৎ যার যে কটা ইলেকট্রন ঘাটতি আছে, এখানে কি হবে, ক্যালসিয়ামে পরিণত হবে। আর এখানে হচ্ছে ক্যাটায়নের আরেকটা রূপ আছে, সবাই জানো, এখানে আমরা লিখেই রাখি আর কি, উচ্চতর যোজ্যতার ক্যাটায়ন কর্তৃক ইলেকট্রন সংযোগের মাধ্যমে। ওকে, সেটা কিভাবে দেখো, তাহলে এই যে Fe3+, এ একটা ইলেকট্রন নিয়ে Fe2-তে পরিণত হতে পারে, ঠিক আছে, বা কপার 2+, সে একটা গ্রহণ করে, হ্যাঁ, কপারে পরিণত হতে পারে একটা প্লাস, বা যদি সে মনে করে না আমি দুটো ইলেকট্রন নেব, তাহলে সে শুধু কপারে পরিণত হতে পারে। সেই ক্ষেত্রে আবার, হ্যাঁ, এটা তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি কি, যদি এটা তখন কিন্তু এইখানে চলে যাবে আসলে। আর আমরা যদি এটা না লিখি, তখন একটা সিদ্ধান্ত নিয়ে যায়। সিদ্ধান্তটা হচ্ছে কি, আই ওয়ান্ট টু কনক্লুড যে উচ্চতর যোজ্যতার ক্যাটায়নগুলা ইলেকট্রন গ্রহণ করে নিম্নতর যোজ্যতার ক্যাটায়নে পরিণত হবার মাধ্যমে, আরও ভালো করে বললে, তাই না? দেখো, এগুলো তো ক্যাটায়ন, ক্যাটায়ন থেকে ক্যাটায়ন, তার মানে কি উচ্চতর যোজ্যতার ক্যাটায়ন থেকে নিম্নতর যোজ্যতার ক্যাটায়নে কনভার্ট হবে, রাইট? এখন দেখো, এইবার জারণ সংখ্যা থেকে আমরা খেয়াল করি আগেরটার মতো, জারণের মতো আর কি, তাহলে এখানেও 0 কিছু নাই, মানে 0 0 0, রাইট? ওকে, তাহলে এখন কি হচ্ছে দেখো, এবার আগের মতোই জিজ্ঞেস করবো, 0 বড় না -1 বড়? তোমরা কি বলবা, -1 বড়? নো, 0 বড়। 0 বড় না -2 বড়? 0 বড়। +1 বড় না 0 বড়? +1 বড়। +2 বড় না 0 বড়?
+2 বড়। ওকে, +3 বড় না +2 বড়? +3 বড়। তাহলে এখান থেকে আমরা এখন কী সিদ্ধান্তে আসব? তাহলে এই কথার অর্থ হচ্ছে বাম পাশে জারণ সংখ্যার মান হচ্ছে কি বেশি, ডান পাশে হচ্ছে কি কম, বড় ছোট। তাহলে সিদ্ধান্ত আমরা কি নেব? যে বিজারণ বিক্রিয়ায় কি হবে? জারণ সংখ্যার মান কি হবে? হ্রাস পাবে। এই হলো আমাদের সিদ্ধান্ত। তো জারণ বিক্রিয়ায় কি হয়েছে? জারণ সংখ্যার মান বৃদ্ধি পেয়েছিল, আর এখন কি হবে? জারণ বিক্রিয়ায় জারণ সংখ্যার মান হ্রাস পাবে, রাইট? তাহলে এ হলো জারণ বিজারণের ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী আমরা ডেফিনেশন শিখলাম এবং কয়ভাবে হওয়া সম্ভব তাও শিখেছি। এখন আরেকটা জিনিস আমরা শিখবো এখান থেকে, জারককে আর বিজারককে। জারক হচ্ছে যে ইলেকট্রন কি করবে? গ্রহণ করে, সে হলো জারক। অর্থাৎ এখানে যারা আছে এরা সবগুলাই হচ্ছে কি জারক। আর বিজারক হচ্ছে কি যে 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 মানে যে পদার্থ আর কি, এটাকে বলে আমরা সাবস্টেন্স বলি আর কি, হ্যাঁ, রাসায়নিক সত্তা বলে আর কি, ঠিক আছে, যে ইলেকট্রন কী করে বর্জন করে, ওকে, সে হচ্ছে কি বিজারক, রাইট? তাহলে দেখো যে ইলেকট্রন গ্রহণ করে তারা হলো জারক, তাহলে এরা সবগুলো হচ্ছে জারক। আর যারা আগের বিক্রিয়াতে যেগুলো ইলেকট্রন কী করেছে ত্যাগ করেছে তারা সবাই হচ্ছে উল্টাটা মনে রাখবে আর কি। অর্থাৎ জারণ প্রক্রিয়ায় ইলেকট্রন চলে যায়, ঠিক আছে, আর কি হয়? জারক ইলেকট্রন গ্রহণ করে। আর বিজারণ বিক্রিয়ায় কি হয়? ইলেকট্রন চলে যায় আর বিজারক কি করে? এখানে বিজারক হচ্ছে ইলেকট্রন বর্জন করে। আমি আবারও বলছি, জারণ প্রক্রিয়ায় ইলেকট্রন চলে যাবে, জারক ইলেকট্রন গ্রহণ করবে। বিজারণ প্রক্রিয়ায় ইলেকট্রন গৃহীত হবে আর বিজারক কী করবে? ইলেকট্রন বর্জন করবে। এটা কিন্তু মাঝে মাঝে সবাই গুলাই ফেলো আর কি, এটা খুব ঠান্ডা মাথায় খেয়াল রাখবা, তাহলে তোমাদের এর পরবর্তীতে পড়াগুলো আরও সহজ হবে। তো আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো। আমি আবার তোমাদের নেক্সট যে ক্লাস আছে আর কি আমার শনিবার 111টায় তোমাদের সামনে আবার হাজির হব। তোমরা সবাই আগের থেকে রেডি থাকবা, তাহলে তোমাদের জারণ বিজারণ সম্পর্কে যত ধরনের মনে সমস্যা আছে সেগুলো দূর হয়ে যাবে এবং তোমরা ভালো করে শিখতে পারবা। সবাই ভালো থাকো। এবং আরও একটা বলি, তোমরা সবাই এই করোনাকালীন সময়ে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, তোমরা সরকারি নির্দেশনা রয়েছে তোমাদের বাসায় থাকার জন্য, তোমরা বাসায় থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা, বাইরে আসলে অবশ্যই মাস্ক পরে আসবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।